নুরুদ্দিন জিঙ্কির সেনাবাহিনী মিশর আক্রমণ করে তার এক সেনা জেনারেল সিরকু তার ভাতিজা সালাউদ্দিন আইয়ুবের সাথে মিশরের নিয়ন্ত্রণ নেন, যা ফাতিমীয় সাম্রাজ্যের সম্পূর্ণ অবসান ঘটিয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি ইসমাইলি 1 নম্বর ইমাম থেকে 12 নম্বর ইমাম ও ফাতিমি 2 নম্বর খলিফা পর্যন্ত বলেছিলাম, কিন্তু সেই ভিডিওতে নামগুলো মুভ করার কারণে ভুল হয়েছিল। যে আমি বলেছিলাম আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আসলে আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা হলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইসমাইলি 12 নম্বর ইমাম থেকে শেষ ইমাম ও উমাইয়ার 3 নম্বর খলিফা থেকে শেষ খলিফা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলেন ভিডিওটা শুরু করা যাক। সিংহাসনে বসার সাথে সাথে তিনি বাইজেন্টাইনের অঞ্চলের আক্রমণ শুরু করেন, ফলে এইসব এলাকা থেকে প্রচুর সম্পদ এবং বিপুল সংখ্যক কৃতদাস রাজ্যে নিয়ে আসে। বাইজেন্টাইন অঞ্চলে এই সাফল্য সত্ত্বেও আল কাইম আব্বাসি মিশরের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে ব্যর্থ হন, কারণ সাম্রাজ্যের মধ্যে অনেক বিদ্রোহ দেখা যায়, এমনকি ফাতিমীয় খলিফারাও তাদের প্রাসাদে সীমাবদ্ধ ছিলেন। আল কাইম 946 খ্রিস্টাব্দে এই বিদ্রোহগুলির সাথে লড়াই করার সময় মারা যান। আল কাইমের মৃত্যুর পর তার পুত্র আল মানসুর 3 নম্বর খলিফা এবং 13 নম্বর ইসমাইলি ইমাম হন। বিভিন্ন ঐতিহাসিকরা লিখেছেন যে আল মানসুর একজন আদর্শ শাসক ছিলেন। তিনি একজন সাহসী সৈনিকও ছিলেন। এই কারণেই তিনি সাম্রাজ্যের সমস্ত বিদ্রোহ দমন করতে এবং ফাতিমা শাসন পুনরুদ্ধার করতে সক্ষম হন। আল মানসুরের খেলাফতের পর আল মুইজের শাসনকালে সমস্ত বিদ্রোহ শেষ হয়ে যায়, তাই তিনি তার বড় লক্ষ্য মনোযোগ নিবদ্ধ করেন। আল মুইজ তার পূর্বপুরুষদের মতো মিশর জয়ের স্বপ্ন নিয়ে সিংহাসনে বসেছিলেন, যা তিনি পূর্ণ করেছেন বলে মনে হচ্ছে, কারণ মিশর এখন আব্বাসীদের পরিবর্তে দুর্বল মামলুকদের নিয়ন্ত্রণে ছিল। সুতরাং জহর বিন আবদুল্লাহর নেতৃত্বে তার একজন যোগ্য সেনাপতি 969 সালে খুব বেশি প্রতিরোধ ছাড়াই মিশর জয় করা হয়েছিল। এরপরে ফাতিমিদের রাজধানী মিশরের কায়রোতে স্থানান্তরিত করা হয়। আর কথিত আছে যে এই শহরের প্রতিষ্ঠাতা ফাতিমিরাই ছিলেন। আল মুইজের পর তার ছেলে আল আজিজ 5ম খলিফা এবং 15তম ইসমাইলি ইমাম হন। তার শাসন আমলে দামেস্ক ফাতিমিদের নিয়ন্ত্রণে চলে যায়, যেখান থেকে ফাতিমীয় সাম্রাজ্যের সীমানা এখন বাইজেন্টাইন সীমানায় পৌঁছেছে এবং হালফের ওপর নিয়ন্ত্রণ লাভের জন্য এই দুই রাজ্যের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই দিয়ে তিনি তার সেনাবাহিনীতে বিপুল সংখ্যক তুর্কিদের নিয়োগ শুরু করেন, কারণ এই যুগে তুর্কিদের অত্যন্ত উচ্চ পদস্থ যোদ্ধা হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া আল আজিজের শাসনামলে মক্কা ও মদিনার আরো প্রধানরা ফাতিমিদের আধিপত্য মেনে নিয়েছিলেন। এই দুটি শহরও ফাতিমিদের নিয়ন্ত্রণে চলে আসে। আল আজিজের মৃত্যুর পর তার বাইজেন্টাইনের স্ত্রীর একটি পুত্র আল হাকিম 6 নম্বর ফাতিমি খলিফা এবং 16তম ইসমাইলি ইমাম হন। তিনি সিংহাসনে বসার সময় মাত্র 11 বছর বয়সে ছিলেন। কথিত আছে যে তিনি একই সাথে একজন অত্যন্ত নিষ্ঠুর ও দয়ালু ব্যক্তি ছিলেন। কেউ কেউ তাকে পাগল খলিফা বলে চিনেন। তিনি তার শিক্ষক বারজাওয়ানকে হত্যার জন্য তাকে দায়ী করা হয়, যে তিনি প্রকাশ্যে খলিফাকে গালিগালাজ করছিলেন বলে জানা গেছে, যে কারণে ঐতিহাসিকরা তাকে পাগল খলিফা বলেছিলেন। যে ফাতিমীয় সাম্রাজ্যে দিনের পরিবর্তে রাত এবং রাতকে দিনের সাথে রূপান্তরিত করেছিলেন, মানে সব কাজ রাতে হবে আর দিনের বেলায় সব বন্ধ থাকবে। কিন্তু জীবনের শেষের দিকে এই খলিফা তপস্যা ও ইবাদতের প্রতি অনুরাগী হয়ে পড়েন। তিনি রাজধানী কায়রো পাহাড়ের উপকণ্ঠে যেতে লাগলেন, কিন্তু সেখানে একদিন যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। আল হাকামের অদৃশ্য হওয়ার পর তার বোন সিত্তুল মুলক তার মৃত্যুর আগে পর্যন্ত সরাসরি ফাতিমীয় সাম্রাজ্য শাসন করতে থাকেন এবং 7ম রাজবংশের প্রথম ও শেষ মহিলা শাসক হন। সিত্তুল মালিক মৃত্যুর পর আল হাকামের পুত্র আল জাহির শাসনামলে প্রথমবারের মতো সরকারি দায়িত্বগুলি নিম্ন পদে স্থানান্তরিত হয়। এই পদক্ষেপটি ছিল ভবিষ্যতে ফাতিমীয় খলিফাদের প্রভাবের অবসানের প্রথম পদক্ষেপ। এই সময়ে মিশর, ফিলিস্তিন ও সিরিয়াতেও বিভিন্ন বিদ্রোহ শুরু হয়, কিন্তু বিপরীতে এই সময়ে সাম্রাজ্যের বাইরের বাইজেন্টাইনদের সাথে সম্পর্ক বেশ ভালো ছিল এবং এই সম্পর্কগুলিকে আরো উন্নত করার জন্য আল জাহির ফাতিমীয় সাম্রাজ্যে
বিভিন্ন গির্জাও প্রতিষ্ঠাতা করেছিলেন। আল জাহির 15 বছর শাসন করার পর 1036 সালে মারা যান, আর তার পুত্র আল মুস্তাসির 8 নম্বর খলিফা এবং 18তম ইসমাইলি ইমাম হন। বন্ধুরা, আল মুস্তানসিরকে মুসলিম বিশ্বের সবচেয়ে দীর্ঘ শাসনকারী ফাতিমীয় খলিফা হিসেবে বিবেচনা করা হয়। প্রায় 60 বছর ধরে শাসন করছিলেন। তার সময়ে ফাতিমিরা শুধু মিশরে সীমাবদ্ধ ছিল। তার কারণ ছিল সেলজুকরা খুব দ্রুত তাদের অঞ্চলে জয় করছিল। এছাড়া তার দরবারে অনেক উচ্চ পদে ক্ষমতাবান কর্মকর্তাদের আধিপত্য ছিল, যার ভুল নীতি ও সিদ্ধান্ত সাম্রাজ্যকে দুর্বল থেকে অতি দুর্বল করে দিয়েছিল। তাদের এই পার্থক্য ইসমাইলিদেরকে আরো দুটি দলে বিভক্ত করে দেয়। আল মুস্তানসির এর জ্যেষ্ঠ পুত্র নাজারের অনুসারীরা ইসমাইলি নাজারি ফিরকা হয়ে ওঠে, কিন্তু এই ব্যক্তি থেকে কেউ পরিবর্তিত ফাতিমীয় খলিফা হতে পারেনি। সুতরাং যতদূর ইমামদের কথা বলা যায়, এই নাজারিয়া শাখার ইমামদের আজও পাওয়া যায়। তাদের বর্তমান ইমামকে আগা খান ফুর বলে মনে করা হয়। মুস্তানসির এর দ্বিতীয় পুত্র আল মুস্তাআলি ছিলেন ইসমাইলিদের মুস্তালিয়া শাখার ভিত্তি এবং ইসমাইলি মুস্তালিয়া শাখার 19তম ইমাম বলে বিশ্বাস করা হয়। আল মুস্তালি শাসনামলে সমস্ত সরকারি সিদ্ধান্ত তার একজন মন্ত্রী আল আফদালের হাতে ছিল, যাকে তৎকালীন ফাতিমীয় সাম্রাজ্যের প্রকৃত শাসক মনে করা হতো। এই সময়কালে প্রথম ক্রুসেডও শুরু হয়েছিল, আর এই যুদ্ধের ফলে যেমন তেমন করে ফাতিমিরা ফিলিস্তিন দখল করে নেয়। কিন্তু ক্রুসেডদের সাথে সম্পর্ক রাখার সত্ত্বেও ফাতিমিরা তাদের কাছ থেকে চূড়ান্ত পরাজয় বরণ করেন। আল আমিরের শাসনামলে ফাতিমিদের অনেক শক্তিশালী বাড়ি তাদের হাতে পড়ে যায়। 1130 সালে আল আমিরের হত্যার পর তার উত্তরসূরি ছিলেন শিশু আল তৈয়ব। এই ক্ষমতার শূন্যতা ফাতিমীয় সাম্রাজ্যকে পতনের দিকে নিয়ে আসে, কিন্তু ইসমাইলিদের একটি দল আল তাইয়িবকে শেষ ইমাম বলে মনে করে, আর ইসমাইলিদের এই শাখকে তৈয়বিয়া বলা হয়, যিনি 11তম ফাতিমীয় খলিফা এবং 21তম হাফেজিয়া ইমাম হন। আল হাফেজের রাজত্বকালে ফাতিমা সাম্রাজ্য বেশ শান্তিপূর্ণ বলে মনে হচ্ছিল, কিন্তু সাম্রাজ্যের অভ্যন্তরের অশান্তির অবস্থা ছিল, এমনকি তার নিজের ছেলেও তার চেয়ে বেশি শক্তিশালী ছিল। যাই হোক, আল হাফিজকে শেষ খলিফা হিসাবে বিবেচনা করা হয়, যা কম বেশি সরকারের উপর নিয়ন্ত্রণ ছিল, কারণ তাদের পরে আসা সকল ফাতিমা খলিফা ক্ষমতাবান মন্ত্রীদের হাতের মধ্যে ছিলেন, যা এই মন্ত্রীরা নিজেদের স্বার্থে ব্যবহার করছিলেন, আর এই খলিফার কোনো ব্যক্তিগত মর্যাদা ছিল না। তাই 1171 খ্রিস্টাব্দে ফাতিমা খলিফা আল আদিতের শাসনামলে নুরুদ্দিন জিঙ্কির সেনাবাহিনী মিশর আক্রমণ করে। তার এক সেনা জেনারেল শিরকু তার ভাতিজা সালাউদ্দিন আইয়ুবের সাথে মিশরের নিয়ন্ত্রণ নেন, যা ফাতিমা সাম্রাজ্যের সম্পূর্ণ অবসান ঘটিয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো। যদি আমার বড় ভুল হয় তাহলে কমেন্ট করে বলবেন, আর যদি ছোট ভুল হয় তাহলে আমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।